সরকার এখনো পর্যন্ত ঘোষণা দিচ্ছে না বেগম জিয়ার মৃত্যু, কারণ সরকার চাইছে এটা বলতে যে তারা তারেক রহমানের জন্য 4-5 দিন অপেক্ষা করার পরও যখন তারেক রহমান এলেন না তখন ঘোষণা দেওয়া হলো যে যাতে সব দোষ যেন তারেক রহমানের উপর চাপানো যায়। খালেদা জিয়া যে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের জন্য ভয়ঙ্কর এক রাজনৈতিক বোমা হয়ে দাঁড়িয়েছেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুর ঘোষণা দিলে মানুষ রাস্তায় নামবে, যতই তার অসুস্থতার জন্য মৃত্যু হোক না কেন। বেগম জিয়ার শেষ পরিণতি নিয়ে যে রাজনীতিটা হলো এটা বাংলাদেশের জন্য তো বটেই, এটা বেগম জিয়ার রাজনৈতিক ক্যারিয়ারের জন্য কি ভালো হলো? ব্রেকিং নিউজটা হলো বেগম খালেদা জিয়া গতকাল রাত থেকে আইসিইউতে ছিলেন। শেষ খবর পেয়েছি তিনি অলরেডি সৃষ্টিকর্তার ডাকে সাড়া দিয়ে উপরে চলে গেছেন। তার মৃত্যুর খবরটাকে ধামাচাপা দিয়ে রাখা হয়েছে। খালেদা জিয়ার চিকিৎসার জন্য চীনা মেডিকেল বোর্ড বসেছে, এগুলো সব নাটক। খালেদা জিয়া অলরেডি গন কেস, এখন অফিসিয়ালি তো ঘোষণা দিচ্ছে না। অফিসিয়াল ঘোষণাটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন। মারা গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির কি গোপন সূত্রে জানা গেছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কাল রাতে মারা গেছেন। দর্শক, আরো একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ, উৎকণ্ঠ, উত্তেজনা সৃষ্টি হয়েছে, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে বেশ কিছু নিউজ নিয়ে হাজির হয়েছে। দর্শক, মূল ভিডিওতে চলে যাব, যা ইতিপূর্বে আপনারা দেখেছেন। দর্শক, ভিডিও খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল দিয়ে রাখুন। আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। চলেন দর্শক, আমরা মূল ভিডিওতে চলে যাই। চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটেছে। রোববার দিবাগত রাতের শেষ ভাগে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে এভারকেয়ার হাসপাতালের এইচডিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউতে চিকিৎসকেরা তাকে ভেন্টিলেশন সাপোর্টে রেখে নিবিড় চিকিৎসা দিচ্ছেন। সন্ধ্যায় হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলা বিএনপির এক নেতা জানান, খালেদা জিয়ার অবস্থা সংকটজনক হলেও তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এমন তথ্য পুরোপুরি সঠিক নয়। তিনি শুধু ভেন্টিলেশনে আছেন। এর আগে বেলা 1:45টার দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন। তিনি জানান, রোববার রাত থেকেই তার অবস্থার গুরুতর অবনতি হতে থাকে। খালেদা জিয়া গত বুধবার থেকে প্রায় সারাহীন ছিলেন। 3 দিন পর শনিবার সামান্য কথা বললেও তার সামগ্রিক শারীরিক সংকট কাটেনি। চিকিৎসকেরা জানান, কিডনির কার্যক্ষমতা স্থিতিশীল না হলে সুস্থতার সম্ভাবনা জটিল হয়ে উঠছে। এদিকে তার চিকিৎসায় সহায়তা দিতে চীন থেকে 5 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল সোমবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছায়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার আল মামুন জানান, মূল চীনা বিশেষজ্ঞ টিম আজ মঙ্গলবার দেশে আসবেন। বর্তমানে দেশি বিশেষজ্ঞ, যুক্তরাষ্ট্রের জনস হপকিনসন হাসপাতাল এবং লন্ডনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে। 23 নভেম্বর থেকে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া একাধিক জটিলতায় ভুগছেন। লিভার সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিস সহ গুরুতর অবস্থা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা আরও কঠিন হয়ে উঠেছে। এর মধ্যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিএনপি। দলটি জানিয়েছে, তারা চিকিৎসা সংক্রান্ত তথ্য কেবল ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেনের বক্তব্য ছাড়া অন্য কোথাও থেকে প্রচার না করতে। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সোমবারও দেশজুড়ে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করে। সেই আনোয়ার হোসেন, মঞ্জু, আনিসুল ইসলাম, মাহমুদ, জেম কাদেরদের কাছে নিশ্চয়ই দেশে নয় দেশের বাইরে থেকে এমন গ্রিন সিগন্যাল এসেছে যে তারা ছাড়া নির্বাচন হবে না। জাপা তাই নির্বাচনে আসছে। এখন আপা ছাড়া কি নির্বাচন অনুষ্ঠান করতে পারবেন ডক্টর ইউনূস? আগস্টের শেষে গণ অধিকার পরিষদ নেতা ভিপি নূর মানে নুরুল হক নূর জাতীয় পার্টি এক্ষুনি নিষিদ্ধ করতে হবে এই দাবি নিয়ে বিরাট মিছিল নিয়ে জাতীয় পার্টির অফিসের দিকে যাওয়ার পর যখন সেনাবাহিনী তাকে বেধড়ক পেটালো এবং তারপর দীর্ঘ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন থেকে আরো কয়েকবার জাতীয় পার্টি এখন নিষিদ্ধ করতে হবে, এতদিনের মধ্যে নিষিদ্ধ করতে হবে, এত ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে, এসব হুঙ্কার তিনি, তার দল, হাসনাত আব্দুল্লাহরা মানে জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সমমনা দলগুলো, এমনকি জামায়াতে ইসলামী ছাড়বার পরেও যখন ডক্টর ইউনূস কর্ণপাতই করলেন না এবং মানে সরকারের কোনো হেলদোলই দেখা গেল না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে, তখনই বুঝতে বাকি ছিল না যে সরকার মে মাসে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার পর থেকে যে ধরনের আন্তর্জাতিক চাপের মুখে আছে সেই চাপই এখনো তারা হজম করে উঠতে পারে নাই। কাজেই জাতীয় পার্টি কিংবা আওয়ামী লীগের দোসর, ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত অন্য কোনো দলকে আপাতত নিষিদ্ধ করার দুঃসাহস ডক্টর ইউনূস সরকার করবেন না। এই দুঃসাহস দেখানো এখন আরো অসম্ভব হয়ে পড়েছে গত কয়েক মাসে যখন যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিনিধি দল এসে জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে কি করে তারা নির্বাচনে অংশ নিতে পারেন এই বিষয়ে আলাপ করেছেন। এই বিষয়টি একেবারে অসম্ভব হয়ে পড়েছে যখন নয়াদিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়ে দিয়েছেন যে ভারত এবং
ভারতের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র অত্যন্ত গুরুত্বের সঙ্গে মনে করে যে বাংলাদেশে একটা অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া আঞ্চলিক স্থিতিশীলতা অসম্ভব, কাজেই অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে হবে ইউনূস সরকারকে। এবং অজিত দোভাল সেখানেই থেমে যান না, এরপর যখন আবারও ভারতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে মার্কিন উপস্থিতিতে দোহায় ডেকে মধ্যস্থকের উপস্থিতিতে কাতারি মধ্যস্থতার মাধ্যমে খলিলুর রহমানকে আবারও ভারত যুক্তরাষ্ট্র মিলে স্মরণ করায় যে অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া ইউনূস সরকারের সামনে পথ নাই, তখন ইউনূস সরকার আরো নড়ে চড়ে বসে এবং বুঝতে পারে যে চাইলেই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে দেওয়া এখন অসম্ভব। আর ভাবুন তো কমনওয়েলথ মহাসচিব কি করে গেলেন। কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশ সফরে এসে ঢাকায় এসে জাতীয় পার্টির দুটো ভাগ, মানে এই জুলাইয়ে 2025 সালে আবার জাতীয় পার্টি এমন দুর্দিনে দুভাগ হয়ে গেছে, সেই দুভাগকেই ডেকে কমনওয়েলথ মহাসচিব রীতিমতো সাধাসাধি করতে থাকলেন যে কি পরিস্থিতি ইউনূস সরকার সৃষ্টি করতে পারলে তারা নির্বাচনে যেতে পারবে, সেই বিষয়টা যাতে কমনওয়েলথ মহাসচিবকে তুলে ধরেন। আর কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে হচ্ছেন যিনি কিনা রীতিমতো অনলাইন বৈঠক করে আওয়ামী লীগের সঙ্গে আলাপ করেছেন যে আওয়ামী লীগ কি হলে নির্বাচনে আসতে পারবেন, এবং সফরের শেষ দিন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা করে কমনওয়েলথ মহাসচিব পরিষ্কার বলে এসেছেন জাতীয় পার্টির নির্বাচনে আসার ব্যবস্থা তো তাকে করতেই হবে, তাকে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেও কিভাবে নির্বাচনে নিয়ে এসে অংশগ্রহণমূলক নির্বাচন তিনি নিশ্চিত করতে পারেন সেই ব্যবস্থাটা করতে হবে। কাজেই ডক্টর ইউনূস মহা জ্বালায় আছেন, বিরাট চাপে আছেন। আর ওদিকে জাতীয় পার্টি বুঝে ফেলেছে যে আওয়ামী লীগকে শেষ পর্যন্ত নির্বাচনে আনার উপায় ডক্টর ইউনূস খুঁজে পাবেন কিনা তা নিশ্চিত না হলেও জাতীয় পার্টিকে নির্বাচনে ঠেকানোর দুঃসাহস কিছুতেই করবেন না ইউনূস, সেই সাধ্য তার নাই। কাজেই জাতীয় পার্টির দুই অংশই, মানে জাতীয় পার্টি 2025-এর জুলাইয়ে দুভাগ হয়ে গেল। জিএম কাদের এক অংশ আর আরেক অংশে নেতৃত্বে গেলেন আনিসুল ইসলাম মাহমুদ। জিএম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ দুজনেই পুরো আওয়ামী লীগ আমল জুড়েই বারবার নির্বাচিত হয়েছেন। 2008, 2014, 2018, 2024 সবগুলো সংসদ নির্বাচনে তারা অংশ নিয়েছেন, সবগুলো নির্বাচনে তারা সংসদ সদস্য মনোনীত হয়েছেন এবং এই ব্যক্তিরা রীতিমতো আওয়ামী লীগ আমলে মন্ত্রী পদে ছিলেন। দেখেন, আনিসুল ইসলাম মাহমুদ বা জাতীয় পার্টির নেতৃবৃন্দ আসলে সহজ নেতৃবৃন্দ নন, মানে এরা হঠাৎ করে ভুইফোর রাজনীতি করতে আসেন নাই। এরা জিয়ার আমল থেকে, আনিসুল ইসলাম মাহমুদ যেমন জিয়ার আমলে বিএনপি করতেন তখন থেকে তিনি ক্রমাগতভাবে চট্টগ্রামে তার আসনে কিন্তু নির্বাচিত হয়ে আসছেন। সেই আনিসুল ইসলাম মাহমুদ এখন বলছেন যে তিনি তার অংশের জাপাকে নিয়ে 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং সেই জোটে এসে যোগ দিচ্ছেন জাতীয় পার্টি থেকে 2001 সালে আলাদা হয়ে গিয়ে আলাদা জেপি গঠন করা আনোয়ার হোসেন মঞ্জু। মানে আনোয়ার হোসেন মঞ্জু তো শেখ হাসিনার আমলেও যোগাযোগ মন্ত্রী ছিলেন এবং বারবার নির্বাচিত হয়েছেন এবং বারবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হচ্ছেন সেই এরশাদের আমল থেকে। কাজেই এরা সব ঘাঘু পলিটিশিয়ান। এই আনোয়ার হোসেন মঞ্জু, আনিসুল ইসলাম মাহমুদ এরা মিলে এখন 16টি রাজনৈতিক দলের একটা জোট গঠন করতে যাচ্ছেন এবং 6ই ডিসেম্বর এই জোটের ঘোষণা আসতে পারে। বুঝতেই পারছেন এ ধরনের ব্যক্তিরা, মানে যাদের সঙ্গে রীতিমতো নিয়ম করে, মানে তারা আমলের পর আমল ধরে মন্ত্রী ছিলেন, এরশাদের আমলে মন্ত্রী, বিএনপি আমলে কেউ মন্ত্রী, আর আওয়ামী লীগ আমলে তো ছিলেনই, এদের সঙ্গে কূটনৈতিকদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। রীতিমতো গ্রিন সিগন্যাল না পেয়ে গেলে এই টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব এবং অর্থবিত্তের মালিক এই ব্যক্তিরা, যাদের নিজেদের খুবই শক্ত সংসদীয় আসন আছে, তারা আমরা নির্বাচন করব বলে যে ঝাঁপ দিয়ে সংবাদ মাধ্যমে জানান দিতে আসেন নাই, সেটা খুব পরিষ্কার। এখন 16টি দলের যে জোট তারা গঠন করতে যাচ্ছেন সে সম্পর্কে আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, যিনি কিনা 2024-এর যে নির্বাচন সেই নির্বাচনেও কিন্তু তিনি সংসদে বিরোধী দলের উপনেতা ছিলেন। তো এই আনিসুল ইসলাম মাহমুদকেও কিন্তু 5ই আগস্ট জাতীয় পার্টির নেতা হিসেবেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনা সদরে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মত বিনিময় নিয়ে গেছিলেন, তখনও তিনি জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ দুজনকেই কিন্তু আমন্ত্রণ জানিয়েছিলেন। এই আনিসুল ইসলাম মাহমুদ তিনি এখন বলছেন যে তারা যে 16 দলের রাজনৈতিক জোট গঠন করতে যাচ্ছেন, এই জোট শুধু নির্বাচনী জোট নয়, এই জোট ভবিষ্যৎ রাজনীতিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারবে। আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না আমরা এখনো জানি না, যদি অংশ নিতে না পারে অন্তত 25% ভোট রয়েছে, এখানে তৃতীয় ধারা তৈরি করার সুযোগ আছে। যারাই ক্ষমতায় আসুক একটা শক্তিশালী বিরোধী দল হওয়ার সুযোগ আছে। আরে হাসনাত আব্দুল্লাহ, জামায়াতে ইসলামী, নুরুল হক নুরুল, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, মানে এসব সব দলের ভয়টা তো সেখানেই যে জাপা দিয়ে আপা চলে আসবে, যে আপা যদি শেষ পর্যন্ত নির্বাচনে না আসতে পারে, আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসতে পারে, তাহলেও জাতীয় পার্টিতে যে ধরনের জাতীয় নেতৃবৃন্দ আছেন এবং তাদের সংসদীয় আসন আছে, রাজনৈতিক উপস্থিতি আছে, কূটনৈতিক যোগাযোগ আছে, তারা আওয়ামী লীগের ভোটগুলো নিয়ে আসার জন্য আওয়ামী লীগের সাথে যেমন একটা রাজনৈতিক জোট কৌশলের আশ্রয় নিতে পারে, ঠিক তেমনি তারা যে ধরনের ভোট কাটবেন তাতে এসব এনসিপি টেনসিপি বা এবি পার্টি বা যারা এখন নির্বাচনে গিয়ে রীতিমতো সংসদ সদস্য হয়ে পড়ার স্বপ্ন দেখছেন, তাদের স্বপ্ন শেষ করে দেবে এই জাপা।